আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকদিন পর আবার তোমাদের সাথে আমি চলে এলাম। আমি আমার ক্লাসের শুরুতে আমার সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার ক্লাসের সাথে যারা যুক্ত রয়েছেন, আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তোমাদের সবার জন্য আমার শুভকামনা রইল। চলো আমরা ক্লাসের শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে নেই। স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার পরিচয়। আমি রেহানা বেগম, সহকারী শিক্ষক, বরিশাল জেলা স্কুল। আমি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একাদশ অধ্যায়ের কিছু অংশ নিয়ে এসেছি। আমার পাঠের এই অধ্যায়ের কিছু অংশ আমি এর আগে একটি ক্লাস নিয়েছিলাম তোমাদের সাথে, এরপরে আর এটা থেকে নেওয়া হয়নি, সে কারণে এখান থেকেই আবার শুরু করলাম আমি। এখানে কিছু অর্থনীতির মৌলিক বিষয় রয়েছে, সেটা নিয়ে জাস্ট আলোচনা করব আজকে। তো আমরা চলে যাই পাঠে। সেই বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা পাঠের কিছু অংশ আমরা যেটা পড়েছিলাম সেটার বাকি অংশ থেকে আমরা শুরু করব। সেই ক্ষেত্রে আমরা প্রথমে দেখলাম যে আমাদের পাঠ হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা। বিশ্বের এক এক দেশে এক এক রকম অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে। কোনো দেশের সমস্ত কিছু রাষ্ট্র নিয়ন্ত্রণ করে অর্থ ব্যবস্থাটা। কোনো দেশের উৎপাদন, বন্টন, ভোগ টোটালটা রাষ্ট্র নিয়ন্ত্রণ করে। কোনো দেশের ব্যক্তি মালিকানাধীন বা কোনো কোম্পানির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, বা কোনো দেশে উভয় ব্যবস্থাই আছে, আর কোনো দেশে হয়তো আছে ধর্মভিত্তিক অর্থ ব্যবস্থা। তো সেটা নিয়ে আমাদের আলোচনার শুরুর কিছু বিষয়, আমাদের মৌলিক বিষয় জানতে হবে, সেটা আজকে আমরা ক্লাস নেব তোমাদের সাথে। দেখি এই পাঠ শেষে আমরা কি কি জানবো। অর্থনৈতিক ব্যবস্থা কি সেটা তোমরা বলতে পারবে, আর উৎপাদনের বিভিন্ন উপকরণের ব্যাখ্যা করতে পারবে। জাস্ট উৎপাদনের উপকরণটা আমরা আজকে এটা নিয়ে আলোচনা করব। তোমরা তো জানো উৎপাদনের উপকরণগুলি। দেখি, প্রথমে আমরা আসি যে মানুষ যে কাজ করে, যত অর্থনৈতিক কার্যাবলী করে, সেই কাজের পেছনে একটি বিষয় আছে, সেটা হচ্ছে কি অভাব। অভাবটা কি? অভাব হচ্ছে কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা। অর্থনীতিতে অভাব হচ্ছে এটা। সেটা আমার ক্ষমতা থাকতেও পারে, আবার ক্রয় ক্ষমতা নাও থাকতে পারে, যে কোনোটাই হতে পারে, সেটা আমার অভাব। ধরো এখন আমার এক গ্লাস পানি খেতে ইচ্ছে করে, এটাই হচ্ছে আমার পানির খাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, তাহলে সেটা আমার পানির অভাব। ওকে, এখন মানুষের তো অভাবের শেষ নেই। অভাব হচ্ছে অপরিসীম, কিন্তু সম্পদ কি? সীমিত। তাহলে আমাদের কাজটা কি? সীমিত সম্পদ দিয়ে মানুষের সীমাহীন অভাবকে পূরণ করা। তো দেখি আমরা কি কি জিনিস প্রয়োজন। মানুষের কিছু মৌলিক প্রয়োজনও আছে যেটা ছাড়া চলতেই পারে না, আবার তাছাড়াও প্রয়োজনের তো অভাব নাই মানুষের, তাই না? তো আমরা দেখি এই ছবিগুলি একটু দেখো। এটা কি? দেখো, খাবার দাবার, তার মানে কি? খাদ্য। এটা কি? কাপড় চোপড়, তার মানে কি? বস্ত্র। এটা কি? ঘর বাড়ি, তার মানে কি? বাসস্থান। এটা কি? দেখো, শিশুরা বই হাতে আছে, এটা কি? শিক্ষা। এগুলি মানুষের মৌলিক প্রয়োজন। চিকিৎসা, স্বাস্থ্য সেবা আমাদের ছাড়া তো চলতে পারবো আমরা। এটা কি? দেখো, ওই যে আমি একটু আগে পানির কথা বললাম, এই যে পানি পিপাসা লাগলে আমাদের এই পানিটা দরকার হয় না, তাহলে এটাও আমাদের প্রয়োজন। সেজন্য আমি মৌলিক প্রয়োজন না লিখে বলেছি প্রয়োজন কি কি। যা যা বলবো অনেক কিছু প্রয়োজন আছে। ধরো, সব সময় যে তোমরা এখন স্কুলে আসতে পারছো না, তো স্কুলে আসতে পারছো না এখন মনে হয় কিন্তু স্কুলে যাওয়া প্রয়োজন, আর স্কুল যখন চলছিল তখন মনে ছিল রেস্টের প্রয়োজন, তাই না? তো আর
আর এত পড়াশোনার মাঝে কিন্তু আবার একটু বিনোদনেরও প্রয়োজন আছে। তাহলে এই যে নাচ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি বিনোদন। তাহলে এই যে প্রয়োজন থেকে অভাবের সৃষ্টি, আমরা ঘরে বসে বসে ভালো লাগে না, তোমরা কি করো? টিভি দেখো, বিনোদনও হয়, তখন ভালো লাগে। তাহলে আমাদের সম্পদ সীমিত, কিন্তু অভাব সীমাহীন, আমি সেটাও বললাম। আর এই মানুষ তার সীমাহীন অভাব পূরণের জন্যই উৎপাদন করে থাকে। মানুষের সকল কাজকর্মের পেছনে একটা বিষয় কাজ করে, সেটা আমি বলেছিলাম, সেটা কি? অভাব। অভাব থেকেই, অভাব বোধ থেকে মানুষের অর্থনৈতিক কাজের সূচনা। কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষায় অভাব, এই কথা আমি আগে বলেছি। অভাব বোধ থেকে অর্থনৈতিক কাজের সূচনা। দেখো মানুষ কি করে, কেউ খাবারের অভাব মানে ক্ষুধা মেটানোর জন্য কাজ করে, কেউ আরাম আয়েশের জন্য কাজ করে। যার ক্ষুধা মেটানোর সামর্থ্য আছে সে কি করে, আরো কাজ করে। কিসের জন্য? সে আরো ভালো থাকবে, আরাম আয়েশে থাকবে, তার একটা গাড়ি লাগবে, প্রথমে ফ্যান কিনবে, তারপরে কি কিনবে? এসি কিনবে। এই যে তার মনের আকাঙ্ক্ষা, এটাই হচ্ছে অভাব। উৎপাদন হলো কি? মানুষ বললাম কি যে মানুষ অভাব বোধ থেকে সকল কিছু উৎপাদন করে। তাহলে শব্দটা উৎপাদন অর্থনীতির ভাষায়, আমরা উৎপাদন মানে কোনো কিছু গ্রো করাকে বোঝাই, কিন্তু অর্থনীতির ভাষায় উৎপাদন হলো দ্রব্য বা সম্পদে এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর। এটার নাম হচ্ছে উৎপাদন। ঠিক আছে? এক অবস্থা থেকে আরেক অবস্থা রূপান্তর। এখন যেটা হলো অর্থনীতির কাজের বিভিন্ন পর্যায় রয়েছে। এখন এই পর্যায়গুলি কি? আমরা যে বললাম অভাব বোধ থেকে মানুষ কাজ করে থাকে, সেই যে কাজ শুরু করার বিষয়ে কয়েকটা পর্যায় আছে। আমরা একটু পর্যায়টা দেখি। দেখো পর্যায়টা দেখো, একটা গাড়ি কেনার খুব ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এটা হলো অভাব। এরপরে কি হলো? উনি অফিসে কাজ করতেছেন, তার মানে কি এই স্বপ্ন পূরণ করবেন, তার প্রচেষ্টা। এই দেখো উৎপাদন হলো তার, এখানে উৎপাদন। এরপরে কি হবে? তাহলে অভাব, প্রচেষ্টা, এরপরে উৎপাদন হলো। উৎপাদনের পরে সেটা কি হবে? বন্টন হবে, বন্টন। ঠিক আছে? এরপরে হবে বন্টন। তারপরে কি হবে? আমরা বন্টনটা নিয়ে একটু পরে কথা বলতেছি। আর এটা হচ্ছে ভোগ। এখন বলো যে আমরা যে বলি যে তোমার উৎপাদনের ক্ষেত্রে উপাদান চারটা। উৎপাদনের উপাদান চারটা, এটা তো তোমরা জানো আগে থেকে। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এটা হচ্ছে উৎপাদনের উপাদান। এইটা ছাড়া তো আর উৎপাদন করা যাবে না। এখন উৎপাদন হয়ে যাওয়ার পরে এই উৎপাদন থেকে ভূমি থেকে আয় হবে, শ্রমিকের আয় হবে, মূলধনের আয় হবে, এবং সংগঠকও কিছু পাবে। তাহলে উৎপাদন থেকে কয়টা ভাগ করে দিতে হলো? চারটা ভাগ হয়ে গেল। তাহলে আমরা এটাকে কি বলবো? বন্টন বলবো। তাহলে উৎপাদিত সম্পদ, উৎপাদনের চারটা উপাদানের মধ্যে ভাগ হয়ে যাওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে বন্টন। তাহলে বন্টনটা কি? উৎপাদিত সম্পদ উৎপাদনের চারটা উপাদানের মধ্যে ভাগ হয়ে যাওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় হচ্ছে বন্টন। তাহলে অভাব, প্রচেষ্টা হলো, উৎপাদন হলো। উৎপাদনের চারটা উপকরণ কাজে না লাগাইতে পারলে উৎপাদন হবে না। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই চারটা। তো এই চারটা উৎপাদনের পরে উৎপাদিত পণ্য বিক্রি হলো, লাভ হলো, যে উৎপাদিত হলো, সেখান থেকে কাদের কাদের দিতে হবে? বন্টনটা হবে কিভাবে? ভূমির যিনি মালিক তিনি পাবেন, তারপরে শ্রমের মালিক যিনি তিনি পাবেন একটা অংশ, মূলধনের মালিক যিনি তিনি পাবেন একটা অংশ, আর যিনি সংগঠক, এই তিনটাকে সমন্বয় করেছেন তিনি পাবেন। তাহলে ভূমি,
শ্রম, মূলধন, সংগঠন, এই 4টা উপাদানের মধ্যে ভাগ করে যাওয়ার প্রক্রিয়াটার নাম হচ্ছে বন্টন। বন্টন হয়ে যাওয়ার পরে হবে ভোগ। আমরা কিন্তু এই দুটো শব্দ অনেকবার ব্যবহার করব যখন এর পরের গুলি পড়াবো, ঠিক আছে? তাহলে অর্থনৈতিক কার্যাবলী কয়টা পর্যায়ে পাই গেলাম আমরা? 5টা: অভাব, প্রচেষ্টা, উৎপাদন, বন্টন, ভোগ। এই একটু আগে আমি বললাম উৎপাদনের উপকরণ। দেখো উৎপাদনের উপকরণ কি? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, 4টা। এখন দেখো ভূমি জানা দরকার আমাদের। এই 4টা উপাদান আবশ্যক। এই 4টা উপাদান ছাড়া উৎপাদন সম্ভব হবে না। আমরা নরমালি ভূমি বলতে কি জমি বুঝাই, তাই না? কি বুঝি? তোমাকে যদি আমি জিজ্ঞেস করি বলো তো ভূমি কি, তোমরা বলবা যে এই যে জমি জমা, এগুলা কি ভূমি বলে। কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে ধরো প্রাকৃতিক সম্পদ, জমি, জমির উপরের অংশ যেটা হয়, আর জমির অভ্যন্তরে যা থাকে, তাহলে প্রাকৃতিক সম্পদ সবই হচ্ছে কি ভূমির মধ্যে পড়বে। অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদ টোটালটাই ধরা হবে কি ভূমি, ঠিক আছে? তাহলে ভূমি বলতে অর্থনীতিতে প্রাকৃতিক সম্পদ যেমন জমি, জমির উপরে স্থিত বা অভ্যন্তরে যা কিছু আসে সকল কিছুকে বোঝায়। এটার নাম হচ্ছে ভূমি। এই যে দেখো ছবিটা, এই দেখো গাছপালা, পানি, হ্যাঁ, তারপরে হচ্ছে ধরো ফসল, সম্পদ, এগুলি সবই কি ভূমির মধ্যে যাবে। ভূমি বলতে সকল প্রাকৃতিক সম্পদ যেমন জমি, জমির উপরে স্থিত অভ্যন্তরে সকল কিছুকে বোঝায়। এবার আসে শ্রম। এই যে দেখো এখানে কৃষকরা মাঠে কাজ করছে, এখানে কি করতেছে? মাছ চাষ করতেছে, এখানে গরু ছাগল পালন হচ্ছে, এখানে হাঁস মুরগি, এখানে গরু পালন। তাহলে এই যে এরা কি করছে? কায়িক শ্রম করছে, তাই না? সাথে মানসিক শ্রমও আছে। আবার দেখো এই ছবিটায় দেখো এখানে কি হচ্ছে? সম্পূর্ণ কম্পিউটার নিয়ে বসে আছে। এদের কি শারীরিক শ্রম আছে? না, এদের হচ্ছে মানসিক শ্রম। তাহলে আমরা শ্রম কাকে বলবো? এই যে তার এখানে কাজ করার একটা ক্ষমতা, এখানে কাজ করার একটা ক্ষমতা। তাহলে আমরা শ্রম বলতে কি বুঝাবো? তোমার শারীরিক বা মানসিক কর্মক্ষমতা। উৎপাদন কাজে ব্যবহৃত শারীরিক বা মানসিক কর্মক্ষমতা। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে শারীরিক, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে কৃষকরা কাজ করতেছে, তারপরে হচ্ছে মাছ ধরছে, এখানে ছাগল পালন হচ্ছে, এখানে হাঁস মুরগি গরু, এগুলি হচ্ছে কি শারীরিক কর্মক্ষমতা। এখানে কি হচ্ছে? কম্পিউটারে কাজ করছে, সব মানসিক কর্মক্ষমতা, ঠিক আছে? কেউ পড়াশোনা করছে, কেউ কম্পিউটারে কাজ করছে, মানসিক কর্মক্ষমতা। ওকে, তাহলে আমরা এবার বলি দেখি শ্রম কি। উৎপাদন কাজে ব্যবহারযোগ্য মানুষের শারীরিক ও মানসিক কর্মক্ষমতাকে বলা হয় শ্রম। তাহলে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের শারীরিক ও মানসিক কর্মক্ষমতার নাম কি? শ্রম। তোমরা শ্রম কাকে বলে আসলেই এটা লিখবে। ওকে, এবার আসো মূলধন। এটা নিয়ে অনেকে বিপাকে পড়ে যে মূলধন কি। আমরা একটা ছবি দেখি, দেখো টাকা, আমরা অর্থকে বুঝি মূলধন। এই যে একটা দেখো যে একজন যিনি দর্জি, তার কাছে মূলধনটা কি? তার কাছে মূলধন কিন্তু হচ্ছে এই সেলাই মেশিনটা। তাহলে এই সেলাই মেশিন যখন উৎপাদন হয়েছে, সেটা কি সরাসরি ভোগ করার জন্য উৎপাদন হয়েছে, নাকি আবার উৎপাদন কাজে নিয়োজিত হবে? আবার উৎপাদন কাজে নিয়োজিত হবে। তাহলে আমরা মূলধন কাকে বলতে পারি বলো দেখি? মূলধন বলতে পারি কাকে বলো? 1 নম্বর হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান হচ্ছে মূলধন। উৎপাদনের উৎপাদিত উপাদান হচ্ছে মূলধন। ধরো ধান চাষ করলো, যে ধান উৎপাদন হলো, সেটাই হলো তখনকার মূলধন। এই যেটা সরাসরি ভোগ করা যায় না, কিন্তু কাজে লাগিয়ে অধিকতর উৎপাদন করা যায়। তাহলে আমরা ধান যখন
তোমার বীজ হিসাবে ব্যবহার করা হবে, তখন সেটা হবে তোমার কি মূলধন। ধান বিক্রি করে অর্থটা দিয়ে অন্য কাজ করলো, তখন সেটা হবে কি মূলধন। যন্ত্রপাতি, অর্থ, উৎপাদন কাজে ব্যবহৃত ভবন, এগুলিকে আমরা বলি মূলধন। তাহলে মূলধন হলো সেই সম্পদ যা সরাসরি ব্যবহার করা যায় না, কিন্তু কাজে লাগিয়ে অধিকতর উৎপাদন। যে সেলাই মেশিনটা, এটা কি করো, কাজে লাগিয়ে অধিকতর উৎপাদন কাজে ব্যবহৃত হলো। একটা কুটির শিল্পের যে হলো, সেখানে যে যন্ত্রপাতিগুলি ছোটখাটো টুকটাক জিনিস ব্যবহার করবে, সেগুলি কি হবে মূলধন। ধরো তোমার কাঁচামাল ক্রয় করতে অর্থের দরকার আছে না, সেটা কিন্তু মূলধন। এখন আমরা মূলধনের বৈশিষ্ট্যটা একটু ক্লিয়ার করে দিই তোমাদেরকে, বইতে যদি ক্লিয়ার নাই আমি একটু চাচ্ছি, একটু নাও। উৎপাদনের উৎপাদিত উপাদান। ধরো একটা কোম্পানি সেলাই মেশিন উৎপাদন করে, সেখানে সেলাই মেশিনটা হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান, এটাই মূলধন হতে পারে। মূলধন কিন্তু উৎপাদনশীল, তাকে শ্রমিকরা ব্যবহার করে উৎপাদন কাজে নিয়োজিত করে, সেজন্য সে কি উৎপাদনশীল। আমি বলবাম মূলধন কিন্তু নিষ্ক্রিয়, নিজে কিছু করতে পারে না, তাকে কাজে লাগিয়ে শ্রমিকরা এটাকে কাজে লাগায়। এটাকে সক্রিয় করে কে? শ্রমিক। এটা সক্রিয় করে শ্রমিক, মানে শ্রম দেন যিনি, তিনি এটাকে সক্রিয় করেন। ওকে, এরপরে দেখো মূলধন গতিশীল। মূলধন কিন্তু সবসময় এক অবস্থায় থাকে না, কখনো বাড়ে। হ্যাঁ, তুমি যখন উৎপাদন কার্যে নিয়োজিত করে, সবসময় মূলধন কিন্তু আস্তে আস্তে করে বাড়তে থাকবে। তাহলে আমরা এটাকে কি বলবো? গতিশীল। হ্যাঁ, কমতেও পারে। আচ্ছা, মূলধন সবসময় সমজাতীয় না, একই রকম জিনিস হবে না। আমি দেখো টাকা বললাম একবার, আবার সেলাই মেশিন বললাম একবার, একটা বড় ইন্ডাস্ট্রির বিভিন্ন যন্ত্রপাতি, সেগুলিও কিন্তু মূলধন। আবার গার্মেন্টসের সেলাই মেশিনগুলি মূলধন। এরকম প্লাস্টিক কারখানার একটা ছোট্ট মেশিন, সেটা মূলধন। এগুলি হচ্ছে, তাহলে সব সমজাতীয় না। মূলধন কিন্তু ভবিষ্যৎ আয়ের উৎস। মূলধন কি? ভবিষ্যৎ আয়ের উৎস। আর মূলধনের সৃষ্টি হয় কোথা থেকে? এগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটু পরেই অধ্যায়ে আবার লাগবে। সঞ্চয় থেকেই মূলধনের সৃষ্টি, সঞ্চয় থেকেই মূলধনের সৃষ্টি, মনে রাখবে। আর আমরা একটু আগে বলছিলাম যে মূলধন গতিশীল, তার মানে কি মূলধন স্থায়ী না, সবসময় একরকম থাকবে না। আর অতীত উৎপাদনের ফসল হচ্ছে মূলধন। অতীত উৎপাদনের ফসল হচ্ছে মূলধন। তাহলে তোমরা মূলধনটা ক্লিয়ার হয়েছে যে মূলধনটা কি। আরেকটা জিনিস আমি বলি, ধরো একজন মানুষ একটা কারখানা দিবে, তার কাছে তার 10 লক্ষ টাকা দিয়ে একটা কারখানা স্থাপন করবে। এখন এই কারখানার অতিরিক্ত মেশিন ক্রয়ের জন্য যে অর্থ আবার ব্যয় করবে, সেটাকে আমরা আর কখনো মূলধন বলি না। অতিরিক্ত যেটা যোগ হয় সেটা হয়ে যায় বিনিয়োগ। এখন একটু বড় করে দেখাই দিলাম, একটু বড় করে দেখাই দিলাম, দেখো এখন বোঝা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। এখন বলো সংগঠন কি? একটু আগেও আমি বলেছিলাম ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ধরো একটা ফার্নিচার কারখানায় ফার্নিচার বানাচ্ছে। এখন ফার্নিচারের জন্য কাঠ লাগবে, ঠিক আছে? কাঠ কেনার জন্য অর্থের দরকার হয়, সেই অর্থটা হবে তখন মূলধন। এরপরে মিস্ত্রির যন্ত্রপাতি লাগে, সেগুলি কি হবে? মূলধন। মিস্ত্রি কি করে? সেটাকে দিয়ে তোমার, আর মিস্ত্রিকে যে অর্থটা দিল সেটা হবে শ্রমিকের মজুরি। তাহলে ভূমি লাগতেছে তোমার, যেখানে বসে বানালো সেটাকে আমরা বলতে পারি কি ভূমি। শ্রম, মূলধন, এই তিনটাকে একত্রিত করে একজন ব্যবসায়ী, ফার্নিচারে যিনি ব্যবসা করেন, তিনি এটাকে সমন্বিত করে ফার্নিচার উৎপাদন করলেন। তাহলে সেইটাকে বলবো আমরা, এই প্রক্রিয়াটাকে বলবো সংগঠন। আর যিনি এটা করে থাকেন তাকে আমরা কি বলবো?
সংগঠক বলবো বা উদ্যোক্তা বলবো। নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে, যে আমি বললাম ফার্নিচার বানানোর উদ্দেশ্যে, উৎপাদনের উপকরণ, ভূমি, শ্রম, মূলধনকে সমন্বয় সাধনের মাধ্যমে উৎপাদন পরিচালনা এবং বিপণনের ব্যবস্থা করার কাজকে বলে সংগঠন। উৎপাদন করে কি বসে থাকবে? তার লভ্যাংশ লাগবে না? আচ্ছা, তার অর্থ ওই যে ওইটা উৎপাদিত পণ্য বিক্রি করতে হবে না? তাহলে সেটা যে কাজটা বিপণন প্রক্রিয়া করে থাকবেন, সেটাও কিন্তু সংগঠক করে থাকে। সংগঠককে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হয়, সেটা হলো ঝুঁকি বহন করতে হয়, যে তার লাভ হতেও পারে আবার নাও হতে পারে। তাহলে ঝুঁকির বোঝা বহন করে এক্সকিউজ মি সংগঠক। উৎপাদিত সম্পদ থেকে প্রাপ্ত অর্থ কিভাবে ভাগ হয়? দেখো, এখন উনি কি করলেন, সব ফার্নিচার বিক্রি করে টাকাটা হাতে নিলেন। এখন এটা কিভাবে উনি কি সব একা খেতে পারবেন? কারণ উনি তো 4টা উপাদানের একটা উপাদান। ভূমি, ভূমির মালিক কি পাবেন? খাজনা পাবেন। শ্রমের মালিক কি পাবেন? মজুরি পাবেন। মূলধনের মালিক কি পাবেন? সুদ পাবেন। সংগঠক পাবেন এই সব কিছু দিয়ে যা থাকবে সেটা মুনাফা। তাইলে উৎপাদিত সম্পদের প্রাপ্ত অর্থ ভাগ হবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু। এটাকে আমরা বলি 4টা উপাদান থেকে 4 ধরনের পারিতোষিক পেয়ে থাকে: খাজনা, মজুরি, সুদ এবং মুনাফা। এই 4টা পারিতোষিক পায়। যদি এই 4টার বন্টনটা ঠিক মতো হয়, তাহলে তোমার অর্থনীতির কার্যক্রমে গতিশীলতা আসবে, অর্থনৈতিক কল্যাণ সাধিত হবে। আর যদি গতিশীলতা না আসে, যদি বন্টন প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হয়, অসম হয়, তখনই কিন্তু শ্রমিকরা স্পেশালি কাঙ্ক্ষিত মজুরি না পায়, তাহলে তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন হয় না। তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন না হলে উৎপাদনও কিন্তু স্থবির হয়ে যায়। তাহলে এটা কি দরকার? যে সংগঠকের দরকার 4 জনকে, এই যে 4টা উপাদানের যেটা যার যতটুকু প্রাপ্য তাকে সঠিকভাবে দেয়া। তাহলে এটার নামই হচ্ছে বন্টন প্রক্রিয়া। এরপরে হবে ভোগ। তাহলে উৎপাদিত সম্পদ থেকে প্রাপ্ত অর্থ এইভাবে ভাগ হয়ে থাকে। এখন আসি আসল কথায়, অর্থনৈতিক ব্যবস্থা। যে এই যে আমরা বললাম যে উৎপাদনের উপকরণের মালিকানার কথা বললাম, তারপরে হচ্ছে উৎপাদিত পণ্য থেকে পারিতোষিক কিভাবে পাবে সেটা বললাম। তাহলে যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় উৎপাদনের উপাদান সমূহের মালিকানা নির্ধারিত হয়। উৎপাদনের উপাদান মানে ভূমি, শ্রম, ভূমি, তারপরে হচ্ছে ভূমির মালিক কে হবে, শ্রমের মালিক কে হবে, তারপরে হচ্ছে ভূমি, শ্রম, মূলধন, সংগঠনের সব কিছুর মালিকানা নির্ধারিত হয়। তারপরে হচ্ছে উৎপাদন প্রক্রিয়া কেমন হবে, কি উৎপাদিত হবে, কতটুকু উৎপাদিত হবে এবং কি জন্য উৎপাদিত হবে, উৎপাদিত সম্পদের বন্টন কেমন হবে, ভোগ প্রক্রিয়া সম্পাদন কিভাবে হবে। এই যে তোমার এই বিষয়গুলি যে যে প্রক্রিয়া সম্পাদিত হয়, সেটার নামই হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে বলবো? যে ব্যবস্থা বা কাঠামোর আওতায় সম্পদের অর্থমূল্য, আমরা এটাও বলতে পারি যে তোমার উৎপাদিত সম্পদের অর্থমূল্য কিভাবে উৎপাদনের উপকরণ সমূহের মধ্যে বন্টন করা যায়, সেটা নির্ধারিত হয়। সেটা নির্ধার করে কিসের উপরে? সেটা নির্ধারিত হয় অর্থনৈতিক ব্যবস্থার উপরে। তাইলে অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে কি, যে কাঠামো বা ব্যবস্থার আওতায় উৎপাদনের উপকরণ সমূহের মালিকানা নির্ধারিত হয়, উৎপাদন প্রক্রিয়া, উৎপাদন সম্পদের বন্টন ও ভোগ প্রক্রিয়া সম্পাদিত হয়, তাকে বলা হয় হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা বা ইকোনমিক সিস্টেম বা ইকোনমিক সিস্টেম। ওকে, এখন আমরা জানি যে বিশ্বে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে। আসলে আমি একটু আগেই তোমাদেরকে বলেছিলাম যে 4 ধরনের আছে অর্থনৈতিক ব্যবস্থা। একটা হচ্ছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা, একটা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, আর একটা মিশ্র অর্থ ব্যবস্থা, আর একটা হচ্ছে ইসলামী অর্থ ব্যবস্থা। আমি বলেছিলাম যে
মালিকানার ভিত্তি, যে রাষ্ট্র যখন সব নিয়ন্ত্রণ করে তখন সেটাকে আমরা সমাজতান্ত্রিক বলি। ব্যক্তি বা গোষ্ঠীর হাতে যখন উৎপাদন প্রক্রিয়া বা উপকরণের মালিকানা থাকবে তখন ধনতান্ত্রিক। দুটো মিক্সড থাকবে তখন সেটাকে বলি মিশ্র। আর যদি অর্থ ব্যবস্থাটা ইসলাম মানে ধর্ম বা শরিয়া মোতাবেক হয়ে থাকে, কোরআন ও সুন্নাহর আলোকে হয়ে থাকে, তখন সেটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থা। এটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে 4টা ক্লাসেই আলোচনা করব, কারণ একসাথে অনেকগুলি পড়ানো ঠিকও না, আর পড়লেও তোমরা ধারণ করতে পারবে না। তাহলে আমরা এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আবার আলোচনা করব, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মিশ্র এবং ইসলামী অর্থব্যবস্থা নিয়ে। তাহলে দেখি আমরা আজকে কোন পর্যন্ত তোমরা শিখেছো। উৎপাদন কাকে বলে বলো, বলতে পারো তোমরা? একটু আগেই কিন্তু আমি বলেছি উৎপাদন কাকে বলে। এরপর একটা মূলধনের বৈশিষ্ট্য কি কি, আমি অনেকগুলি বৈশিষ্ট্য বলেছি। ভোগ কাকে বলে, এই কথাটা মনে হয় বলিনি না, এটা একটু বলে নিই আমি। ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্যের উপযোগের নিঃশেষ সাধনই হচ্ছে ভোগ। যেমন ধরো তোমার ব্যবহার করলা কোনো দ্রব্য, যেমন ধরো আমি শাড়ি পরে আছি, এটা পরার মাধ্যমে ভোগ হবে। আর এটা যদি চুরি হয়ে যায় তাহলে সেটা ভোগ হলো না। এরকম যে আমরা ধরো পানি পিপাস হলো, পানি খাইলাম, তো আমার সেটা ভোগ হলো। কোনো দ্রব্য একবার ব্যবহারে শেষ হয়ে যায়, কোনো দ্রব্য একাধিকবার ব্যবহারের মাধ্যমে ভোগ শেষ হয়। তাহলে এই হচ্ছে ভোগ, ব্যবহারের মাধ্যমে কোনো দ্রব্যের উপযোগিতাকে নিঃশেষ সাধন করা, তা অথবা আমরা উপযোগিতার ব্যবহারকে বলি আমরা ভোগ। অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে? বিশ্বে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে? সবগুলি তোমরা উত্তর পারো আশা করছি। এটার আসলে সেরকম কোনো বাড়ির কাজ দেওয়ার মতো ছিল না, তারপরে আমি একটা ছোট্ট করে কাজ দিয়েছি, দেখি তোমরা নিজেরা কি লেখো। বন্টন সুষ্ঠু না হলে জীবন মানের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। দীর্ঘ সময় তোমরা সাথে ছিলে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।